সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। মানে ওই যে একটা গল্প আছে না, যে যার এক ক্যান কাটা লজ্জায় সে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না, কান ধরে ধরে হাঁটে, আর যার 2 ক্যান কাটা বেহায়ার মতো কয় বাজারের মধ্যখান দিয়ে হাঁটে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন। আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন। এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো, যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন, তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্রলোক বিডিআর এর প্রধান ছিলেন, প্রায় টক শোতে তিনি কথা বলেন। তিনি বলেন তাদের একটা এমইউ মেমোরা আপনার বাংলায় বলে সমঝোতা বোঝাপড়া বলতে পারেন, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের 2 জন মরবে, একজন বিএসএফ আর একজন সিভিলিয়ান। এটা তাদের একটা বোঝাপড়া ছিল, যেই কারণে সেই সময় সেই বেগুনবাড়িতে ভারতীয় বিএসএফ কে গণ ধরাই দিয়েছিল আমাদের বিএসএফরা। আর এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের জেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল, তখন হাতাহাতি ধাক্কাধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গুলি সে সময় ছুটছিল 2 পক্ষ থেকেই। তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে, বাংলাদেশি আমরা জাতি হিসেবে মদ্যপ নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে, গুলি তোমরা আগে করেছিলাম। এই রকমের একটা বোল্ড কথা বলায়, একটা সাহসী উচ্চারণ করায় এই ভারতীয় তাবেদার এবং গোলাম সরকারের গোলামরা যারা ডিজিএফআই, এনএসআই, বিজেপি, পুলিশ আছে, তারা যে চাটুকারিতা গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম। সেই সাহসী কর্মকর্তাকে বিজেপি থেকে ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল। তো আজকে এই আজিজ এবং বেনজির পুলিশ এবং সামরিক বাহিনী দুই প্রধানের যদি এই অবস্থা হয়, বন্ধুগণ আপনারা একটু কমন সেন্স থেকে চিন্তা করেন, তাহলে বাকিদের কি অবস্থা? আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না? ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন। এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়। আজকে দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এইভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে। কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকেই জাগতে হবে, তরুণ সমাজকেই জাগতে হবে। বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান, আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো, 52 ভাষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন। আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে 86 সালে ঘোষণা দিয়েছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই প্রতারণা আপনার কিছু মনে আছে তো? 96 সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো, মাশাআল্লাহ একের মাথায় এই পর্যন্ত কালো পট্টি বাঁধা, খুব ধার্মিক। কারণ 91-এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে, তাদের পর্যালোচনায় উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী
ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে, তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায়। আবার ক্ষমতায় গিয়ে এই আলেমুল আমাদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে সরকার চত্বরে হবে। এমনকি মামুনুল হক সহ আলেমুল আমাদেরকে কিভাবে চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন। অথচ এই প্রধানমন্ত্রী তো এই সৌহার্দ্যুত্তরে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী। এখন তো জাহিলি সনদে দেশ চলছে। দেশ যেভাবে চলছে ভাই, সেই আপনার আরবের আইএমএ জাহিলিয়ার যুগ, আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে। কাজে তাদের কথায় এক, কাজে আরেক। তো এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ। আমার সীমান্ত দিয়ে, আমার বর্ডার দিয়ে, আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে, ট্রেন চলবে, গাড়ি চলবে, হেলিকপ্টার চলবে, নামে মাত্র ফিতে, নামে মাত্র ট্রানজিটে। আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা বারুদ যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে। আমাদের সেই চেক করার শক্তি নাই। প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে। হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে। মোদিও এই একই পদ্ধতি করছে, কারণ মোদিও এখানে ইডি সিবিআই দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেককে হয়রানি করেছিলেন, দল ত্যাগ করেছিলেন, ভাগিয়ে নিয়েছিলেন। একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে, শাহজাহান ওমরকে নৌকায় উঠাইছেন, বেঈমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গে তৃণমূল করেছেন, এবং এই যে আমাদের কিছু দল জোট ছিল এই টাকা পয়সা দিয়ে একটা জোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল, কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পোষাচ্ছিল না। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই। কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদি অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল। আজকে আওয়ামী লীগ খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে। একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদির প্রচারণা। ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না, স্মার্ট বাংলাদেশ। কত সুন্দর নাম শোনায়। আজকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বরিশালে আমার কোনো ভাই, মা, বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয়, হার্ট অ্যাটাক করে, হৃদরোগে আক্রান্ত হয়, তাকে প্রপার চিকিৎসা, যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে? আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না, চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই। তো কোন ঘোড়া টিমের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে, হলে যাও, ডিপার্টমেন্টে যাও, চেয়ারম্যানের সাইন নাও, প্রভোস্টের সাইন নাও, এইখানে দৌড়াও, ওইখানে দৌড়াও, একটা নাজেহাল কাণ্ড। দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে, সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা? যে কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ? পাসপোর্ট করতে যান, আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডি সার্ভারে আছে। পাসপোর্ট করতে গেলে তারপরে তো দালালকে টাকা দেওয়া লাগে, হয়রানি, নানান ধরনের একটা আপনার পরিস্থিতি। তো তাহলে কে ঘোরার দিবেন? তোমরা স্মার্ট বাংলাদেশ করলা। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ করেছো, ডিজিটাল বাংলাদেশ করেছো লুটপাট করার জন্য, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য, থেকে শেয়ার বাজার লুট করার জন্য, এবং এই লুটপাটকে আড়াল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে। আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে। গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম, তারা নাকি প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে। তো এখন দলীয় নেত্রীকে, নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবেই, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, কূটনীতিক, আন্তর্জাতিক, হ্যাং ত্যাং। এমন কেমন বলেছে যে শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ
ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে। অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম, স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম। তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা, ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবলসের মতো সরকারের দালালি করার জন্য, লেজুর বৃত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ফাঁপা বেলুন দিয়ে যে এটা শিক্ষা বান্ধব বাজেট, স্বাস্থ্য বান্ধব বাজেট, কৃষি বান্ধব বাজেট। অনেক দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য। এখন পর্যন্ত 53 বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট 12% ছাড়াইতে পারে নাই। গতবার ছিল 11.57, এইবার করেছে 11.88। তারপরে এই বাজেটে আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে, দেশে পাঠাইবেন। এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমান রহমানের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা দাদা, ওদের উপরে কর 30%। তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা, এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা, তোমাদের জন্য কর কত? 15%। এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র 15% করে এটা সুযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপর্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে 15% ঘুষ দিয়ে, আপনার কর দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে কালো টাকা যে সাদা করার সুযোগ দেওয়া হলো, তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন। এই সরকার সংবিধানের কথা বলছেন, ওই কারণে বলেন, একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়া যাচ্ছে ভিজে ভিজে, আর একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে। পরে টুপিওয়ালা পাবলিক, আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ, একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি। তো সে বলছে, ভাই আপনি কি বেকুব নাকি? আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন? বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন? আল্লাহ বৃষ্টি দিচ্ছে, আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন? তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিচ্ছে, সে আইটা আল্লাহ রহমত ভিজে ভিজে যাইতেছে। পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে। এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে। এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয়। সংবিধান আছে, নির্বাচন নিয়ে বলেছে না, এক চুল পরিমাণে নড়া যাবে না। আর এই যে দেখেন, তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলে মেরে সাইডে ফেলে দিছে। বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তোয়াক্কা করছিল। হুজুরের মতো যখন, মানে ওই ভদ্রলোকের মতো, হুজুর তো না, এটা সাধারণ পাবলিক, যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার ছাতাটা নেওয়ার জন্য ওই কথা বলছে, আর পরে সে ব্যবহার করতেছে। তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে, নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে, তখন সংবিধানকে ব্যবহার করছে। আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে 52, 69, 71, 90 সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে।
তরুণরাই রক্ত ঢেলেছে, তরুণরাই সংগ্রাম করেছে। আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে, তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে। তরুণরা, যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না। যুব অধিকার